এই ভিডিওতে আমি জাভা প্রোগ্রামিং এর ক্লাস এন্ড অবজেক্ট কনসেপ্ট নিয়ে আসছি। ক্লাস কি জিনিস, অবজেক্ট কি জিনিস, উইথ এন এক্সাম্পল এটা দেখাবো। তো আমি জাভা প্রোগ্রামিং এর যে ফুল কোর্সটা করছি তার মধ্যে এটা একটা ইম্পর্টেন্ট ভিডিও যেটা তোমাদের জাভার বেসিক প্রোগ্রামিং শিখতে হেল্প করবে। ক্লাস, অবজেক্ট এবং তার কি করে মেথডস কল করি, ভেরিয়েবল ডিক্লেয়ার করি, এটা তোমরা শিখতে পারবে। তো এটা মাথায় রাখো যে জাভা প্রোগ্রামিং একটা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং। ডেফিনেটলি অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং বলতে কি বুঝি না, অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং কিছু ফিচার্স আছে। সেই ফিচার্স গুলো কি? এক হচ্ছে এটা হচ্ছে প্রোগ্রাম ইজ ডিভাইড ইনটু অবজেক্টস, যেটা আমরা মেনলি এসওপি তে কি করি, স্ট্রাকচার ওরিয়েন্টেড প্রোগ্রামিং এ প্রোগ্রাম ইজ ডিভাইড ইনটু ফাংশনস, বাট এখানে প্রোগ্রাম ইজ ডিভাইড ইনটু ফাংশন নয়, অবজেক্টস। এবং ডেটাটা মেনলি স্ট্রাকচার ওরিয়েন্টেড প্রোগ্রামিং কি হয়, ডেটাটা মেনলি ওপেন থাকে, একটা ফাংশন থেকে একটা ফাংশন ট্রান্সফার হয়, সেখান থেকে কাজ করে। বাট ইন অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ডেটা ইজ হিডেন, ডেটাটা হিডেন থাকে। তো আমরা ডেটাটাকে কি করি, যেহেতু হিডেন থাকে তো পাবলিক কিছু মেথড আছে, যে মেথডের থ্রু দিয়ে ডেটাটাকে আমরা অ্যাক্সেস করি, যেটা অবজেক্ট ওরিয়েন্টেড কনসেপ্ট। হাইড আছে, বাট আমরা কিছু মেথডের থ্রু দিয়ে ডেটাটাকে আমরা অ্যাক্সেস করি, ডেটাটাকে ডাইরেক্টলি অ্যাক্সেস করতে পারি না। তো আরেকটা হচ্ছে যেরকম প্রসিডিউরাল প্রোগ্রামিং এ একটা হচ্ছে টপ ডাউন অ্যাপ্রোচ ফলো করে, মেইন সবার উপরে থাকে, সেখান থেকে নিচে নিচে নামে। বাট অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং যেটাকে আমরা মেইনলি ওপি বলছি, সেটা বেস করে অবজেক্টের উপর, এবং সেটা বটম আপ, নিচ থেকে কাজ করে, এবং সেটা গিয়ে বটম থেকে গিয়ে পুরো উপরে গিয়ে ডেটাটা পুরো ক্লাসের উপর থাকে এবং সেখান থেকেই কাজ করে। তো সিকিউরিটি কনসার্ন যদি দেখো, তাহলে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর ডেফিনেটলি হিউজ সিকিউরিটি কনসার্ন আছে, কারণ এটা বেসড করা হয়েছে সিকিউরিটি কনসার্নের জন্যই। তো স্ট্রাকচার ওরিয়েন্টেড প্রোগ্রামিং এ তাহলে কি টপ ডাউন অ্যাপ্রোচ, বাট অবজেক্ট ওরিয়েন্টেড বটম অ্যাপ্রোচ, ডেটাটা ওপেন থাকে। স্ট্রাকচার ওরিয়েন্টেড প্রোগ্রামিং সি তে যেমন স্ট্রাকচার ওরিয়েন্টেড প্রোগ্রামিং, বাট সি প্লাস প্লাস সব জাভা এগুলো সব অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং, যেখানে ডেটা হিডেন থাকে। তো ডেটাটা ওপেনলি ফ্লো করে না, ডেটাটা প্রপার অথেন্টিকেশন যাদের থাকে তারা ডেটাটা অ্যাক্সেস করতে পারে। আরো কিছু ফিচার্স আছে যেগুলো যেরকম নিউ ফিচার্স, যেরকম ক্লাস, অবজেক্ট, ইনহেরিটেন্স, পলিমরফিজম, কনস্ট্রাক্টর। তো এই ধরনের যে ফিচার্স গুলো সেটা মেনলি নিউ একদমই, যেগুলোকে বেস করে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং চলে, যেটা এসওপি তে নেই। তো এটা বেসিক আইডিয়া। প্রথমত তোমরা জানলে যে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং কেন দরকার। মেনলি মেইনের মধ্যে যে ডেটাগুলো থাকে আমরা দেখেছি সিতে, সেটা মেইনে ডিক্লেয়ার করি, তারপর ফাংশন থ্রু দিয়ে প্যারামিটার পাস করি, বা ফাংশনের থ্রু দিয়ে লোকালি বা গ্লোবালি অ্যাক্সেস করি। সেক্ষেত্রে ডেটা সিকিউরিটি একটা কনসার্ন থেকে যায়। বাট অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং মেইন ডেটাটাকে ডেটা অ্যাবস্ট্রাকশন এনক্যাপসুলেশন কনসেপ্টটা এখানে আনা হয়েছে। যেমন তুমি ধরো যদি এটিএম থেকে টাকা তোলো, এটিএম এর প্রপার কার্ড থাকতে হবে, কার্ডের অথেন্টিকেশন থাকতে হবে, তবেই তুমি ম্যাচ করবে, পিন কোড ম্যাচ করবে, তবেই টাকাটা তুলতে পারবে। তার মানে এই ডেটাটা হিডেন আছে, তোমার মেথডের থ্রু দিয়ে ডেটা এটিএম থেকে টাকাটা যেটা তুলছো, সেটা ডেটা বলছি, সেটা তুমি অ্যাক্সেস করছো। তো এটা একটা মানে ইম্পর্টেন্ট কোশ্চেন আজকের দিনে দাঁড়িয়ে। অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং মেইনই মেরুদণ্ড, যে কোনো প্রোগ্রামিং কনসেপ্টের মধ্যে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং সবচেয়ে ইম্পর্টেন্ট। কেন কি, আমি যদি কোনো একটা প্রোগ্রাম বানাই, পরে বছর সেটা যদি আপডেট করতে, পুরো প্রোগ্রাম চেঞ্জ করতে হয়, সেটা একটা বিগ প্রবলেম হয়ে থাকে। অবজেক্ট প্রোগ্রামিং সেটা কোনো প্রবলেম হয় না, কারণ আমি যখন একটা প্রোগ্রাম বানিয়েছি, সেই প্রোগ্রামটার কোডটাকে যেরকম আছে ইনট্যাক্ট, সেটাকে না মডিফাই করে নতুন একটা কোড বানালাম, যেটা পুরোনোটাকে অ্যাক্সেস করে নতুনটাকে নতুন করে মডিফাইড করা যাবে। তো এই ধরনের যে কনসেপ্ট গুলো, সেটা অবজেক্ট প্রোগ্রামিং, অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং যে আছে। তো এত আর ফার্দার ডিসকাশন না করে তো তোমাদের একদম ডাইরেক্টলি জাভা প্রোগ্রামে আসা যায়, যাক, যেটা তোমরা তোমাদেরকে জাভা প্রোগ্রামিং শিখতে হেল্প করবে। তো আগেই তোমাদের জানো যে জাভা একটা প্ল্যাটফর্ম ইন্ডিপেন্ডেন্ট কোড, যেটা কেন কি এখানে একটা জেভিএম আছে, জাভা ভার্চুয়াল মেশিন। নর্মালি প্রোগ্রামিং যখন আমরা রান করি, তো একটা সি কোডকে রান করাচ্ছি, সেটা মেশিন কোডে কনভার্ট হবে, মিন কম্পাইলার থ্রু দিয়ে এটা অবজেক্ট কোড হবে। সেই অবজেক্ট কোডটা লিঙ্কার লোডারের থ্রু দিয়ে গিয়ে ফার্দার গিয়ে র্যামে গিয়ে লোড হয়ে এক্সিকিউটেবল কোড হবে, তবে রান করবে। সেটা মেশিন ডিপেন্ডেন্ট, বিভিন্ন ডিভাইসের হার্ডওয়্যার উপর নির্ভর করে সেটা কাজ করছে। কিন্তু জাভার ক্ষেত্রে কি হয়, জাভা যখন কোনো একটা এনভায়রনমেন্টে কাজ করে, জাভার নিজস্ব একটা মেশিন আছে, যেটা সফটওয়্যার থ্রু দিয়ে করা হয়। জাভা ভার্চুয়াল মেশিন, যার একটা নিজস্ব আর্কিটেকচার আছে, সে কি করে, আমরা যখন কোনো কোড দিই, সেটা মেশিন কোড না বানিয়ে বাইট কোড বানায়, যেটা মেশিন ইন্ডিপেন্ডেন্ট কোড আমরা বলে থাকি। সেই বাইট কোডটা গিয়ে আলটিমেটলি এক্সিকিউট হয়ে আমরা রান করে। তার মানে কি, ডাইরেক্ট কোনো মেশিন কোড হয় না, তার নিজস্ব একটা এনভায়রনমেন্ট থাকে, সেই এনভায়রনমেন্টে গিয়ে একটা নিজস্ব কোড ডেভেলপ করে সেটাকে এবার রান করে। এবং যেটা সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, যেটা তোমাদের মেন যে কম্পাইল করে রান করছে,
বাট এখানে কম্পাইল ইন্টারপ্রিটেড দুটোই হয়। প্রথমে কম্পাইলড হয়, বাইট কোড তৈরি হয়, তারপরে ইন্টারপ্রিটেড হয়ে রান হয়। তারপরে টু স্টেজ জাভা আছে, টু স্টেজ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। অ্যান্ড এটা প্ল্যাটফর্ম ইন্ডিপেন্ডেন্ট হওয়ার জন্য তুমি যে কোনো এনভায়রনমেন্ট এটা ইজিলি পোর্টেবল এবং তুমি ইজিলি রান করতে পারো, যেটা মেইন একটা প্লাস পয়েন্ট। তো এটা যে কোনো ডিভাইসের উপর তুমি উইদাউট এনি মডিফিকেশন তুমি প্রোগ্রামটা রান করতে পারো। তো এটা সিম্পল প্রোগ্রামে আসে যাক, যেখান থেকে তোমরা প্রথম জাভা প্রোগ্রামটা ইজিলি করতে পারবে এবং তোমরা তোমাদের এই প্রোগ্রামটা যেটা আমি করিয়ে দিচ্ছি সেটা খাতায় লিখে এবার নিজেরা রান করে নাও। জাভার প্রচুর সফটওয়্যার আছে, ভিএস করে দিয়ে জাভা প্লাগইন করে করতে পারো, আদার্স ক্লিপস নেট আরো অনেক সফটওয়্যার আছে, নেটবিন ক্লিপস এগুলো সেগুলোর মধ্যে করতে পারো, বা অনলাইন গুগলে প্লে ওয়েবসাইটের থ্রু দিয়েও করতে পারো। ধরো যে কনসেপ্টটা ফার্স্ট জানতে হবে যে আমরা যখন আমি জাভা প্রোগ্রামিং করবো প্রথমেই তো কিভাবে একটা সিম্পল প্রোগ্রাম তোমরা করতে পারো সেটা দেখাচ্ছি। তো জাভাতে প্রথমেই তোমরা একটা প্যাকেজ ইম্পোর্ট করে নিও, java.io.start। যদি ওটা ইনবিল্ট থাকে তাহলে ওটা ইম্পোর্ট করতে হবে না, বাট বেসিক যে কোনো জাভা প্রোগ্রামিং করার সময় এই প্যাকেজটা খুবই দরকারি। প্যাকেজটা জাভার মধ্যে আইও, তার মধ্যে ডট স্টার মিন সমস্ত মেথড ভাবে যা যা ইউজড হবে সবই আইওর মধ্যে যেগুলো আছে সেগুলো সবই তোমরা এই প্রোগ্রামের মধ্যে পেয়ে যাবে। ইম্পোর্ট করা মানে প্যাকেজটাকে ইম্পোর্ট করে নিয়ে আসা। তো এরপরে ক্লাসটা বানালে, ক্লাসটার নাম দিলাম সাপোজ একটা ক্লাস দিলাম, বা হোয়াট এভার নাম দিতে পারো তোমরা ক্লাসটা। তো এটা ক্লাসের পুরো সিএলএস ওয়ার্ড আছে সেটা পুরো লোয়ার কেস সবটাই। তো এখানে স্টার্ট করলে এবার তোমার যে ভেরিয়েবল গুলো এখানে ডিক্লেয়ার করবে, যদি তুমি ভেরিয়েবলটাকে প্রাইভেট করতে পারো, পাবলিক করতে পারো, প্রোটেক্টেড করতে পারো। যদি কিছু না অ্যাসাইন করো তো আর অটোমেটিকলি পাবলিক হয়ে যাবে এটা। তো যদি এখানে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করি তাহলে ইন্ট এ বি সি তিনটে ভেরিয়েবল নিলাম, কারণ আমি প্রোগ্রামটা করতে চাইছি যে দুটো নাম্বার নেবে, দুটো নাম্বারকে অ্যাড করে তোমাকে দেখিয়ে দেবে যে কি করে অ্যাডিকশন হয়। তাহলে এখানে তোমরা বেসিক যেটা জাভা প্রোগ্রামে শিখতে হবে তার সাথে ক্লাস অবজেক্ট কনসেপ্টটাও ক্লিয়ার হয়ে যাবে। তো এটার মধ্যে আমি তিনটে ভেরিয়েবল নিলাম এবিসি, আর আমি এখানে একটা মেথড নিলাম যেটার নাম হচ্ছে ভয়েড ইনপুট। একটা মেথড নিলাম যেটার মধ্যে আমি দুটো নাম্বার নিতে বলবো ইউজারকে, ইউজার আমাকে দুটো নাম্বার নিয়ে সেই দুটো নাম্বার এ আর বি এর মধ্যে স্টোর করিয়ে দেবে। তো এখানে জাভাতে একটা স্ক্যানার ক্লাস আছে, সেই জন্য তোমাকে যদি এটা ইম্পোর্ট করো তাহলে ইম্পোর্ট java.util.প্যাকেজটা নিতে হবে, util.scanner বলে যে প্যাকেজটা। স্ক্যানার এসটা বড়, এটা খেয়াল রাখবে। তো স্ক্যানারের এসটা এখানে বড়, এই কারণ স্ক্যানার একটা ক্লাসকে রিপ্রেজেন্ট করছে। তো এই স্ক্যানার ক্লাসটা যদি ওখানে প্যাকেজ নিয়ে আসি তবে স্ক্যানার থেকে একটা অবজেক্ট তৈরি করলাম, ধরো এস ইকুয়াল টু এস হচ্ছে তার স্ক্যানারের অবজেক্ট, নিউ স্ক্যানার। যে কোনো অবজেক্ট তৈরি করার সময় একটা মাথায় রাখবে, ক্লাসের নাম অবজেক্ট, তাও নিউ দিয়ে স্ক্যানার করে এবার সিস্টেম ডট ইন। সিস্টেমের ইন বলতে কিবোর্ডকে বোঝা যায়। তো সিস্টেম ইন বলতে সবসময় সিস্টেমের এসটা বড়, ইনপুটকে বোঝাচ্ছে, তাহলে সিস্টেমের ইনপুট বলতে আমরা কিবোর্ডকে নর্মালি বুঝি। তো এখান থেকে আমি স্ক্যানার ক্লাসটা ইউজ করে যে এস অবজেক্টটা তৈরি করলাম, সেই অবজেক্টটা এবার কিবোর্ডটাকে আমার অ্যাক্সেস করতে হেল্প করবে। তো আমি যখনই কিবোর্ডটাকে অ্যাক্সেস করব তো ওখান থেকে এবার ভ্যালু কিবোর্ড থেকে অ্যাক্সেস ডেটা এন্ট্রি করতেও আমার সুবিধা হবে। তো এখানে সবই ক্লাসের উপর বেস করে, কারণ আমি যা যা কিছু করব সবই জাভা নিজস্ব এনভায়রনমেন্ট ক্রিয়েট করছে। তো স্ক্যানারটা কিবোর্ডে ডেটাটা নিতে হেল্প করছে। তো স্ক্যানার একটা ক্লাস যেটা কিবোর্ডের মধ্যে থেকে যে ডেটাটা দেবো সেটা আমার কাছে নিয়ে আসবে, র্যামের মধ্যে স্টোর করবে। তো পুরোটা জাভার পুরো এনভায়রনমেন্ট ক্রিয়েট হচ্ছে, জাভা ভার্চুয়াল মেশিন এনভায়রনমেন্ট। তাহলে স্ক্যানার ক্লাসটা দিয়ে বুঝলে তুমি ডেটা অ্যাক্সেস করতে কাজে লাগবে। স্ক্যানার সিস্টেম এসটা বড়, ইন মানে ইনপুট করে নেবো। তারপর তোমরা একটা মেসেজ দিয়ে দিলে যে সিস্টেম ডট আউট, এসটা বড় কিন্তু মাথায় রাখবে, সিস্টেম ডট আউট ডট প্রিন্ট ইউজ করতে পারো, প্রিন্ট এলএন ইউজ করো, এলএন মানে 9 নিউ। তো এখানে ইন্টার 2 নাম্বারস, দুটো নাম্বার নেওয়ার জন্য একটা মেসেজ দিয়ে দেবে। তাহলে যারা জাভাতে ইনপুট আর আউটপুটের কনসেপ্টে ডাউট আছে তাদের এই জিনিসগুলো খুবই কাজে লাগবে। সিস্টেম ডট ইন বলতে আমরা ডেফিনেটলি কিবোর্ড থেকে নেওয়ার জন্য নেবো, আর সিস্টেম ডট আউট বলতে আমরা মনিটরে ডিসপ্লে করা, বাই ডিফল্ট মনিটর হয় আউটপুট হিসাবে। তো সেটা আমি এখানে দিলাম। তো প্রথমে মেসেজটা দিলাম কি মনিটরে চলে যাবে মেসেজটা, এবার দুটো নাম্বার কিবোর্ডে ব্লিঙ্ক করবে। তো দুটো নাম্বারের জন্য দুটো ভেরিয়েবল অলরেডি নিয়েছি, এ ইকুয়াল টু এস হচ্ছে স্ক্যানারের অবজেক্টটা, নেক্সট ইন্ট বলে যে মেথডটা আছে সেই মেথডটা এর মধ্যে স্টোর হবে। ইন্ট কেন নিলাম, আইটা ক্যাপিটাল এখানে। ইন্ট মানে আমি চাইছি এ আর বি যেগুলো নেবো সেগুলো ইন্টিজার ভেরিয়েবল নেবো। তো এই মেথডটা ইন্টিজার ভ্যালুসকে এর মধ্যে স্টোর করে দেবে। তো যদি এটা ফ্লোট হতো তাহলে নেক্সট এটা এফটা ক্যাপিটাল হতো, এফ ফ্লোট নিতাম। আর সিমিলারলি বি ইকুয়াল টু এস ডট নেক্সট ইন্ট নেবো, দুটো এখানে ভ্যালুস আমি কিবোর্ড থেকে নিচ্ছি।
তো দুটো ভ্যালু কিবোর্ড থেকে নিয়ে এ আর বি এর র্যামের মধ্যে রেখে দিলাম। তাহলে দেখো তোমাদের সিম্পল যে কোনো জাভা প্রোগ্রামিং কিভাবে নিতে হয় সেটা শিখে গেলে। স্ক্যানার ক্লাসটা ইউজ করে তার মধ্যে যে অবজেক্টটা ইউজ করছো সেখান থেকে এবার তার মধ্যে মেথড আছে নেক্সট ইন্ট বলে, যদি ইন্টিজার নেক্সট ইন্ট, ফ্লোট হলে নেক্সট ফ্লোট, ক্যার হলে নেক্সট ক্যার, সিটা বড় হবে, তো ডাবল হলে নেক্সট ডাবল, এরকম মেথড গুলো বানানো আছে, সেগুলো তোমরা এখানে ইউজ করতে পারো। তো এখানে আমি দুটো ভ্যালু নিয়ে নিয়েছি, তো দুটো ভ্যালু নিয়ে আমি এখানে মেথডটা এখানে ক্লোজ করে দিলাম। তার মানে কি আমি অলরেডি দুটো ভ্যালু কিবোর্ড থেকে নিয়ে র্যামের মধ্যে পাঠিয়ে দিয়েছি। তো ইনপুট নেওয়া কি করে হয়, মেসেজ সিস্টেম ডট আউট দিয়ে প্রিন্ট এলএন দিয়ে মেসেজ প্রিন্ট করাবে, সে স্ক্যানার ক্লাসটা করে তুমি ডেটাটা নিয়ে নিলে। এইবার তোমাদের যেহেতু ইনপুট নেওয়া হয়ে গেছে, এবার তোমার যে নেক্সট পার্টটা আছে সেটা হচ্ছে তোমার এই দুটোকে অ্যাড করা। তার জন্য একটা মেথড নিলাম, নাম দিলাম ভয়েড অ্যাডিশন নাম দিলাম। তো অ্যাডিশনে এবার তুমি ক্যালকুলেশন করবে। তো সবসময় খেয়াল রাখো যে যখন তুমি মেথড গুলো ছোট ছোট বানাবে, সেই ইন্ডিপেন্ডেন্টলি মেথড গুলো একটা আলাদা পারপাসলি বানাবে। যেমন ইনপুটটা আমি নিলাম, ইনপুট নিয়ে ওর কাজ শেষ করে দিলাম। এবার আমি আরেকটা মেথড বানালাম যেখানে ক্যালকুলেশন পার্টটা হবে। তোমরা একটার মধ্যেই করো না, কারণ প্রোগ্রামটাকে ছোট ছোট ফাংশনে বা মেথড, যেটা জাভাতে আমরা মেথড বলি, মেথডে ভাগ করে দিলে প্রোগ্রামটা ইজিলি ডিবাগ এবং রান করতে ইউজারের সুবিধা হবে। তো অ্যাডিশন যে মেথডটা নিলাম, এবার আমি সি বলে যে ভেরিয়েবলটা ডিক্লেয়ার করেছি সেটা এ প্লাস বি করে দিলাম। এবার এটা মেসেজটা প্রিন্ট করিয়ে দেবো। তাহলে সিস্টেমের লিস্টটা বড় মাথায় সিস্টেম ডট আউট ডট প্রিন্ট এলএন। তো এখান থেকে রেজাল্ট অফ অ্যাডিশন হচ্ছে, রেজাল্ট অফ অ্যাডিশন তুমি যদি করো তাহলে এখানে রেজাল্ট অফ অ্যাডিশন হচ্ছে প্লাস দিতে হবে। প্লাস চিহ্নটা কেন কাজে লাগছে, এটাকে হচ্ছে কনকেডিনেশন, মানে প্লাস মিন হচ্ছে কনস্ট্যান্টের প্লাসে যে প্লাসটা আছে সেটা হচ্ছে জুড়ে যাবে। রেজাল্ট অফ অ্যাডিশন তার ব্র্যাকেটে পরে প্লাস সি, তো এখানে এটা দিয়ে দেবে, তাহলে সিটা প্রিন্ট হয়ে যাবে। 2 আর 3 নিয়েছো, 2 আর 3 যোগ করে যেটা হলো 5 ওখানে চলে গেল। এবার প্লাসটা কেন, প্লাসটার কথা মানে এখানে গুণ করছি বা যোগ করছি বলে প্লাস না। প্লাস সবসময় হয় কোনো কনস্ট্যান্টের পরে যদি কোনো ভেরিয়েবল আসে তার প্লাস। তো এরকম চাইছো রেজাল্ট অফ অ্যাডিশন অফ, তারপর ডবল কোট বন্ধ করে প্লাস এ, তারপরে প্লাস দিয়ে আবার ডবল কোট, মানে এ অ্যান্ড বি ইকুয়াল টু সি যদি করতে চাও তোমরা করতে পারো, ইজিলি হয়ে যাবে। তো এখানে আমি সি ইকুয়াল টু এ প্লাস বি রেজাল্ট করলাম, তারপর প্রিন্ট করে দিলাম, তারপর এটা বন্ধ করে দিলাম, ক্লাসটাকে বন্ধ করে দিলাম। দেখো ক্লাসটা কমপ্লিট হয়ে গেল। ক্লাস হচ্ছে একটা লজিক্যাল স্ট্রাকচার যেটার মধ্যে কিছু ভেরিয়েবল ডিক্লেয়ার করি, কিছু মেথড আছে। এবার সেই ভেরিয়েবল গুলোকে মেথডের থ্রু দিয়ে ইউজ করবো, ডেটাটাকে আমরা অ্যাক্সেস করবো, এবং এটাকে এনক্যাপসুলেশন ফর্মে ভাবা হয়। তো অ্যাবস্ট্রাকশন এনক্যাপসুলেশন, এখানে আমি ডেটাগুলো রেখেছি এ বি সি, আর ভেরিয়েবলের মধ্যে দিয়ে মেথডের মধ্যে দিয়ে মেথড রেখেছি ইনপুট, আর একটা আছে অ্যাডিশন। তো এই মেথডগুলো ভেরিয়েবলগুলোকে ইউজ করে। আমি ডাইরেক্টলি কল করবো এইগুলোকে, জাস্ট কল করে এবার এগুলোকে অ্যাক্সেস করবো। তো এটা মেইন লজিক, যেটা এনক্যাপসুলেশন। ক্যাপসুলের মধ্যে যে গুঁড়োগুলো থাকে, আমরা খেলে ক্যাপসুলটা খেলে গুঁড়োগুলো অটোমেটিক হয়ে যায়, ডেটাটা হাইড থাকে, আমি মেথডের থ্রু দিয়ে ডেটাগুলো অ্যাক্সেস করবো। এটা আমি এগুলো হচ্ছে বাই ডিফল্ট পাবলিক, সবই পাবলিকলি অ্যাক্সেস হয়। তুমি পাবলিক কিওয়ার্ডটা ইউজ করতেও পারো, এখানে পাবলিক ইন্ট করতে পারো, পাবলিক ভয়েড ডিসপ্লে, পাবলিক ভয়েড অ্যাডিশন। তো এটা নর্মালি একটা ক্লাস ক্রিয়েট হবে। এবার এই ক্লাসটাকে অ্যাক্টিভেট করতে হবে, মানে ক্লাসটাকে কল করতে হবে। তাই ক্লাসটাকে কল কি করতে পারবে, যে এটা মেইন করতে হবে, কারণ প্রত্যেকটা প্রোগ্রামই যখনই স্টার্ট হয় বেসিক্যালি মেইনটা প্রথমে র্যামে গিয়ে লোড হয়, তারপরেই আলটিমেটলি সবটা করা যায়। কিন্তু আমরা যখন প্রোগ্রামটা করবো, এটা হচ্ছে বটম আপ অ্যাপ্রোচ, আগে ক্লাসটা ডিজাইন করে নিয়ে পরে গিয়ে মেইনটা লিখবো। কিন্তু রান করার সময় উল্টোটা হয়, মেইন থেকে রানটা শুরু হয়ে উপর দিকে উঠে কাজগুলো শুরু হয়। এবার আমি মেইনটা ধরো এখানে করছি, আমি জাস্ট এখানে করছি, তোমাদের ক্লাসটার নাম দিলাম ধরো অ্যাডিশন টেস্ট। অ্যাকচুয়ালি যে ক্লাসের মধ্যে মেইনটা থাকবে সে তারই নামই জাভার প্রোগ্রামটার নাম হয়ে যাবে। তো এটা খেয়াল করবে যে অ্যাডিশন টেস্ট যে নামটা দিয়েছি, অ্যাডিশন টেস্ট, প্রোগ্রামটা সেভ করার সময় আমাকে অ্যাডিশন টেস্ট ডট জাভা দিতে হবে। তো কারণ ওই যে ক্লাসটা দিয়েছি ওই ক্লাসটা কিন্তু র্যামে জাস্ট মেইন কল করলে তবেই কাজ শুরু হবে। কিন্তু আমরা অরিজিনালি যখনই প্রোগ্রাম রান করা শুরু হবে তখন কিন্তু মেনের মধ্যে যে ক্লাসটা থাকবে সেইটাকেই নাম দিতে হবে প্রোগ্রামটার নাম। তো এটার নাম হচ্ছে অ্যাডিশন টেস্ট, তাহলে প্রোগ্রামটার নামও অ্যাডিশন টেস্ট ডট জাভা দিয়ে সেভ করবে, তাহলে না হলে কিন্তু রান করবে। এবার এখানে পাবলিক হচ্ছে যে কেউ অ্যাক্সেস করতে পারে, স্ট্যাটিক মানে এটা বোঝাতে চাইছে এই ক্লাসটার যে মধ্যে কোনো অবজেক্ট ক্রিয়েট হবে না। অ্যাডিশন টেস্ট যে ক্লাসটা আছে তার অবজেক্ট ক্রিয়েট হবে না। স্ট্যাটিক ভয়েড মেইন, এরপর আছে স্ট্রিং, এটা র্যাপার ক্লাস স্ট্রিং বোঝাচ্ছে, আর স্ট্রিং এর পর ARGS যে আর্গুমেন্টস নেই ও কমান্ড লাইন আর্গুমেন্ট হিসাবে এটা ইউজ করছি। তো এইদিকে অনেকটা জায়গা চলে গেছে। তো কি হলো একবার বুঝে নাও, এটা হচ্ছে পাবলিক, মানে যে কেউ যে কোনো পজিশন থেকে আমরা অ্যাক্সেস করতে পারি পাবলিক। এরপর আছে পাবলিক স্ট্যাটিক। স্ট্যাটিক মিন বেসিক্যালি
যে ক্লাসের মধ্যে স্ট্যাটিক কিওয়ার্ডটা মেন আছে সে তার আমি কখনোই অবজেক্ট ক্রিয়েট করতে দেবো না, কারণ ওই ক্লাসটার অবজেক্ট করে মেনের কোনো অবজেক্ট ক্রিয়েট হবে না। আর ভয়েড মানে ভয়েড রিটার্ন নাথিং, মেন ইজ এ মেন, স্ট্রিং হচ্ছে র্যাপার ক্লাস, যদি কমান্ড লাইন আর্গুমেন্ট হিসেবে কাজ করে যাবে তখন এটা ইউজ হবে। এর মধ্যে এবার আমি অবজেক্ট ক্রিয়েট করবো। এই হচ্ছে ক্লাসটার নাম, অবজেক্টটার নাম দিলাম ধরো এম ইকুয়াল টু নিউ এ। তো এটা নিয়ম, এটা হচ্ছে বেসিক স্ট্রাকচার যেটা আমরা ফলো করবো অবজেক্ট ক্রিয়েট করার সময়। ক্লাস নেম, তারপর অবজেক্ট নেমটা নিউ ইকুয়াল টু ক্লাস নেম। এবার এটা যখনই তুমি ফলো করলে এবার তোমার কাজটা হবে অবজেক্টটা যেটা ক্রিয়েট হয়ে গেছে এবার তোমার ডেটা মেম্বার বা মেথডগুলো দিয়ে ওই পুরো প্রোগ্রামটাকে অ্যাক্সেস করবে। Object definition: object is a variable of class. Object is a physical concept. When a class is created, we can create the object. Any number of object. Class is a runtime যে লজিক্যাল স্ট্রাকচার যদি হয় তাহলে এটা ফিজিক্যাল যেটা র্যামে গিয়ে লোড হয়, এবং ক্লাস থেকে অবজেক্ট ক্রিয়েট হয়। অবজেক্ট ইজ রানটাইম এন্টিটি বলতে পারো, যেখান থেকে আমি যে ক্লাসের যে স্ট্রাকচারটা আছে তার মেম্বার্সগুলো, মেথডগুলোকে, ভেরিয়েবলগুলোকে আমরা অ্যাক্সেস করতে পারি। তো দেখো এবার যেহেতু এটা তৈরি হলো, এবার এই ক্লাসটার নাম হয়ে গেল এই। যেমন আমি ধরো বাজারে গেলাম, বাজারে গিয়ে কোনো একটা জিনিস দেখলাম মানে স্ট্রাকচারটা হবে, কিন্তু যেটা অ্যাক্সেস করলাম তখন এটা অবজেক্ট হলো। যেমন ধরো ভালো করে বোঝো যদি বলি একটা ফ্রুট, হ্যাঁ তো ফ্রুট একটা ডেফিনেটলি ক্লাসকে বিলং করে, কিন্তু ফ্রুটের মধ্যে ম্যাঙ্গো, অ্যাপেল, অরেঞ্জ যেগুলো তুমি দেখতে পাচ্ছ ফিজিক্যালি দিয়ে তো বিলং টু দ্য অবজেক্ট। তো ক্লাসের মধ্যে থেকে যেটা রান টাইম এইমটা তৈরি হলো দ্যাট ইজ অবজেক্ট। এবার আমাকে যা কিছু অ্যাক্সেস করতে হবে অবজেক্টের থ্রু দিয়ে ক্লাসের যে মেম্বারগুলো আছে সেগুলোকে অ্যাক্সেস করতে হবে। তো সেটা কিভাবে সম্ভব? ইজিলি এম ডট তুমি যদি ইনপুটকে কল করো তাহলে ইনপুটটা দিয়ে কল করলে সঙ্গে সঙ্গে তোমরা কিভাবে যে ডেটাগুলো ইনপুটের মধ্যে আছে সেগুলো সব কাজ করা শুরু করে দেবে। কিভাবে না, ইনপুটের মধ্যে অ্যাক্টিভেট করে ইনপুটের মধ্যে তোমার কাছে প্রথমেই স্ক্যানার ক্লাসটা ক্রিয়েট হবে, দুটো নাম্বার চাইবে, দুটো নাম্বার দেবে, দুটো নাম্বার স্টোর হবে, তারপর থেমে যাবে, কারণ দুটো নেওয়াটাই অবধি কাজ হয়ে যাবে। ইনপুটের ইনস্ট্রাকশনটা এমন ভাবে তৈরি করেছে। আর এম ডট আমি অ্যাডিশন করলাম, অ্যাডিশন যখনই দিলাম সঙ্গে সঙ্গে আমরা অ্যাডিশনটা কল করলাম। তো অ্যাডিশন কল করা মানে ওই যে নাম্বারগুলো আছে, যে দুটো নাম্বার ঢুকে পড়েছে এ বির মধ্যে, তো 5 আর 10, 5 আর 10 যোগ করে 25 হয়ে যাবে। তো আমি সিতে প্রিন্ট করালাম, এটা রেজাল্ট হচ্ছে 25 এসছে। অ্যাডিশনটা অ্যাক্টিভেটেড হয়ে গেছে যেহেতু ওর ভেতরে ইনস্ট্রাকশন এ বি অলরেডি স্টোর আছে, ওখান থেকে নিয়ে সিটা তৈরি হয়ে যাবে। এবার প্রোগ্রামটা বন্ধ করে দেবে। তার মানে কি আমার এই মেইনটার মধ্যে যে যে কাজ করানো ছিল সেই কাজগুলো কমপ্লিট হয়ে গেল। তো আমি যা কিছু অ্যাক্সেস করবো ওই অবজেক্টের থ্রু দিয়ে, অবজেক্ট ডট ডট হচ্ছে মেম্বারশিপ অপারেটর, কারণ কি ডটটা দিয়ে আমার ইনপুট মেথডটাকে কল করছি বা অ্যাডিশন মেথডটাকে কল করছি। তাহলে এই ভিডিওতে দেখো তোমরা ক্লাস অ্যান্ড অবজেক্ট। ক্লাসটা লজিক্যাল স্ট্রাকচার, অবজেক্ট ইজ এ ভেরিয়েবল অফ দ্য ক্লাস। ওয়ান্স এ ক্লাস হ্যাজ বিন ক্রিয়েটেড উই ক্যান ক্রিয়েট এনি নাম্বার অফ অবজেক্টস। এটা মাথায় রাখো। একটা ক্লাস যখন তৈরি হয়ে যাবে তুমি এখান থেকে আরেকটা অবজেক্ট তৈরি করতে পারো, এ থেকে এন তৈরি করতে পারো, এন দিয়ে কল করতে পারো। সব আলাদা আলাদা জায়গায় আলাদা আলাদা মেমোরি লোকেশন স্টোর হবে। যদি একটা মধ্যে 10, 15 রাখে 25 হয়, তা 5 আর 7 রাখলে 12 হবে। তো এগুলো ডিপেন্ড করছে আমি কি ডেটা রাখছি তার উপর। কিন্তু প্রত্যেকটা ক্লাসে নিজস্ব প্রোটেকশন আছে, আরেকটা ক্লাসে নিজস্ব প্রোটেকশন আছে। তো সেটা সেই ক্লাসের মেম্বারকে অ্যাক্সেস করতে হবে অবজেক্টের থ্রু দিয়ে, পরেরটাও ওই ওই আদার্সের অবজেক্টের থ্রু ডট দিয়ে কল করতে হবে। তো এই হচ্ছে জাভা প্রোগ্রামিং এর ফার্স্ট যে কনসেপ্টটা, যেটা খুব ইম্পর্টেন্ট কনসেপ্ট, যেটা জাভা প্রোগ্রামে দরকারি, এটা হচ্ছে ক্লাস অ্যান্ড অবজেক্ট। তো এটা যদি বুঝে যাও তাহলে তোমরা ইজিলি বেসিক সিম্পল প্রোগ্রামগুলো যেটা নর্মালি সি দিয়ে করেছো তোমরা, যেমন ইভেন অড চেকিং, ফ্যাক্টোরিয়াল, ফিবোনাসি, প্রাইম নাম্বার, তো সিম্পল প্রোগ্রাম যেগুলো সাম অফ ডিজিট নাম্বার, এগুলো তোমরা ইজিলি এই লজিক দিয়ে করতে পারবে। ইনপুট দিয়ে একটা নাম্বার নেবে আর ক্যালকুলেশন বা আউটপুট দিয়ে তুমি পুরো যে ফ্যাক্টোরিয়াল দেখালে, পরেরটাই আরেকটা প্রোগ্রামে ইনপুট নিলে ফিবোনাসি সিরিজ দেখালে, প্রাইম নাম্বার দেখালে। তো এইভাবে পুরো স্ট্রাকচারটা, যারা এটা প্রোগ্রামটা প্রথম থেকে শেষ অবধি বুঝেছো তারা স্ট্রাকচারটাকে মাথায় রাখলে ইজিলি প্রোগ্রামগুলো তোমরা জাভা নিজেরাই করতে পারো। So thank you very much for watching this video. Share and subscribe it. Thank you.